28 নভেম্বর থেকে 10 এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে থাকবে। তো আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির এই রোহিণী নক্ষত্রে অবস্থান করে কি প্রভাব দিবে কন্যা রাশির উপর, এই বিষয়ে বিশেষ আজকে আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আজকের অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তা আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা একটা গোচরের ফল প্রকাশ করা হচ্ছে, এটা কোনো কারোর কুষ্টি ধরে আলোচনা নয়। তো এটা গোচরের ফল গ্রহদের অবস্থানের উপরই করা হচ্ছে। এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে আগামী দিনে কন্যা রাশি এখান থেকে কিছুটা উপলব্ধি করতে পারবে। 28 নভেম্বর দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে, প্রবেশ করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্র সব থেকে পবিত্র নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে। আর এই নক্ষত্রেই জন্ম নিয়েছিলেন আমাদের শ্রীকৃষ্ণ ভগবান। নক্ষত্রমণ্ডলীর 4র্থতম নক্ষত্র এই রোহিণী নক্ষত্র। এই রোহিণী নক্ষত্র বিস্তার হচ্ছে বিশ্বরাশিতে 10 ডিগ্রি থেকে 23.20 ডিগ্রি পর্যন্ত, এবং রোহিণী নক্ষত্রের 4টি চরণই এই বিশ্বরাশির মধ্যে পড়ছে। এই নক্ষত্রের স্বামী হচ্ছে চন্দ্রমা, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব। প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রের একটি চিহ্ন কিংবা সিম্বল থাকে, সেটা হচ্ছে রথ। আর এই চিহ্ন বা সিম্বলটা সংকেত দিচ্ছে গতিশীলতা। জ্যোতিষশাস্ত্র মতে রোহিণী নক্ষত্র প্রচণ্ড সুন্দর, আকর্ষণ, খুবই পবিত্র নক্ষত্র হিসাবে মানা হয়। শুক্রের প্রভাব যেরকম এর ওপর থাকে সেরকম আবার চন্দ্রদেবেরও প্রভাব থাকে। এই নক্ষত্রের একটা আকর্ষণ ক্ষমতা খুব বিশেষভাবে লক্ষ্য করা যায়। এদের গায়ের রং যদি ফর্সা কিংবা কালো হোক, এদের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা কিন্তু থাকে, এবং এদেরকে দেখে চট করে বোঝা যায় না এদের আয়ু কতটা। 50 বছর হলেও কিন্তু মনে হয় যে 25 বছরের। বিশ্বরাশিতে চন্দ্রমা উচ্চ হয়, আর যদি এই নক্ষত্র পেয়ে যায় তাহলে খুব কল্পনাপ্রবণ হয়ে যায়। আবার নিজের অভিব্যক্তিকেও সমাজের সামনে তুলে ধরতে তুলে ধরে। শুক্র এবং চন্দ্রের প্রভাব এই নক্ষত্রের উপর থাকে, যার জন্য এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা কলাপ্রেমী হয়, প্রতিভাশালী হয়, গান বাজনা নৃত্যকলার উপর বিশেষ রুচি থাকে, হস্তশিল্পীর উপর বিশেষ রুচি থাকে। আবার চন্দ্রের প্রভাব থাকে, যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব আবেগপ্রবণ হয়ে যায়, এবং ক্ষমাধাত্রী ক্ষমার চোখে এরা দেখে। কিন্তু কেউ যদি কোনো অপরাধ বা ভুল কাজ করে থাকে সেটাকেও কিন্তু ক্ষমার চোখে এরা দেখে। মায়া মমতা যথেষ্ট পূর্ণ থাকে এদের মধ্যে। আর শুক্র আর চন্দ্রের প্রভাব থাকে, যার জন্য সুন্দর জিনিসটাকেও এরা বেশি অ্যাট্রাকশন করে। সুন্দরের প্রতি একটা খুব এরা অ্যাক্টিভ থাকে। লাক্সারি জিনিসটাকে বেশি পছন্দ করে, এবং ভিড়ের মধ্যে থাকলেও সেই ভিড়কে আবার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। অর্থাৎ এদের কিন্তু একটা পরিচালনা করার ক্ষমতা বিশেষ থাকে, এবং কর্মক্ষেত্রে কাজের প্রতি একটা বিশেষ রুচিও থাকে। আর এদের একটা বাজে অভ্যাস কি, যে কর্মক্ষেত্রে আবার বেশি দায়িত্ব নিয়ে নেয়। কারণ না যে কাউকে না বলবে এই কথাটা বলতে পারে, যে 10টা কাজের জায়গায় 12টা নিয়ে ফেলেছে, তখন বিপদে পড়ে যায়, যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এরকম হয়ে যায় অবস্থা। বিশ্বরাশিটা কি, বিশ্বরাশিটা হচ্ছে সুখ প্রধান রাশি, আর এখানে চন্দ্রমা উচ্চ হয়ে যায়। বিশ্বরাশিটা হচ্ছে ভূমিতত্ত্ব রাশি। তারপর তো এরা সুখের জন্য যে কোনো কর্ম করতে চায়, কর্ম করে সুখ জিনিসটাকে পেতে চায়, যার জন্য 1 ঘন্টার জায়গায় যদি 2 ঘন্টা খেটে নেয়, যে একটু বেশি খাটলাম তাহলে সুখটা বেশি পাবো। তো এরকম কিন্তু এদের মধ্যে চিন্তা ভাবনাটা থাকে, যে সুখটা কিভাবে পাবো, যার জন্য এরা বেশি কর্মও করতে রাজি। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যে দেবগুরু বৃহস্পতি এই রোহিণী নক্ষত্র অবস্থান করছে, সত্যি কথা বলতে যে বিপদকালে গঙ্গা জল পেয়ে যাওয়া, অর্থাৎ বিপদ থেকে উদ্ধার হওয়া। কারণ কন্যা রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো, কিন্তু মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে কন্যা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে। 12টা কিন্তু বাজিয়েছে এই মঙ্গল চন্দ্রমার রাশি কর্কট রাশিতে অবস্থান করছে নীচ অবস্থায়। তো মঙ্গলের উপর আবার সপ্তম ঘর থেকে, যে সপ্তম ঘর যেটা হচ্ছে মীন রাশি, এই ঘরে তো রাহু অবস্থান করছে। তো রাহুর দৃষ্টি কিন্তু আবার মঙ্গলের উপর পড়ছে। তো এই সময়কালে কি হচ্ছিল, তারপর আবার চন্দ্রমার এই নক্ষত্রে, হস্তা নক্ষত্রে আবার অবস্থান করছে রাশির উপর কেতু। তো বিগত দিনে কি হচ্ছিল, যে লাভের পিছনে খুব দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি তৈরি হয়ে গেছিলো, যে একটা লাভ কিভাবে পাওয়া যাবে জীবনে। 100 টাকা যদি লাভ হয় তো সেই লাভটাও আবার ধীর গতিতে আসছিল। কিভাবে কালেকশন করবে লাভের টাকা, এটাও কিন্তু
মানে খুব হচ্ছিল যে লাভ কোথাও আটকে যাওয়া, এরকম সিচুয়েশন তৈরি হচ্ছিল। একে তো চন্দ্রমার রাশি পড়েছে লাভের ঘরে, একাদশ ঘর, তারপর আবার রাহুর দৃষ্টি, তারপর আবার নীচ মঙ্গলের অবস্থান, তার সাথে আবার কেতুর অবস্থান হস্তা নক্ষত্র, তা আবার রাশির উপরে। তাহলে কি হচ্ছে, চন্দ্রমাটা তো দুর্বল হয়ে গেল এই জায়গায়। তো যার জন্য একাধিক সমস্যা কিন্তু তৈরি হচ্ছিল। যে শুধু লাভ জিনিসটা যে শুধু টাকা পয়সার দিক থেকে আসছিল সেটাও না, অন্যান্য ক্ষেত্রেও যে একটা লাভ, সেই জিনিস থেকেও কিন্তু এরা একটা মানে অসুবিধায় পড়ছিল। তো যাই হোক, এবার দেবগুরু বৃহস্পতি এই যে 28 নভেম্বর নক্ষত্রটা চেঞ্জ করছে, মৃগশিরা নক্ষত্রে থেকে অবস্থান করবে চন্দ্রমান নক্ষত্রে। অপরদিকে আবার শনিদেব মার্গী হয়েছে 15 নভেম্বর, এবং 11 নভেম্বরে আবার কেতু নক্ষত্র পরিবর্তন করলো, হস্তা নক্ষত্র থেকে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে প্রবেশ, এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আবার রাশির উপর পড়ছে এই কেতুর উপরে। তো যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাগুলোর এবার সমাধান যথেষ্ট হবে, এবং ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেন্দ্রের 2টি ঘরের অধিপতি হয়ে নক্ষত্র চন্দ্রের নক্ষত্র রোহিণীতে অবস্থান আবার রাশিকে দেখা, তো একটা খুব ভালো জিনিস ঘটতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে কি সুখের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি, আর কেতু হস্তা নক্ষত্র অবস্থান করছে। তো এই 2টি ঘরের অবস্থানগত দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি আবার কেতুর উপর পড়ছে। আর কেতু যখন হস্তা নক্ষত্র ছিল তখন বিশেষ করে কিন্তু শারীরিক দিক থেকে অসুস্থতা তুলেছিল, যেরকম নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খারাপ হচ্ছিল, তার সাথে আবার মায়েরও শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খারাপ হচ্ছিল, মায়ের সাথে মতবিরোধ, বাড়িতে অসুখ বিসুখ লেগে থাকা, অসুখ বিসুখের উপর খরচাপাতি হয়ে যাওয়া, এগুলো কিন্তু যথেষ্ট তৈরি হচ্ছিল। এবার কি হচ্ছে, সূর্যের নক্ষত্র অবস্থান করছে কেতু, তো একটা বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে কন্যা রাশির ক্ষেত্রে, কারণ দেবগুরু অবস্থান করছে ভাগ্যের ঘর, ভাগ্যের ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটাকে দেখি, এবং কেতু অবস্থান করছে রাশির উপর, তাও আবার সূর্যের নক্ষত্রে। আর সূর্য হচ্ছে কি কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশপতি, অর্থাৎ বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে কর্মসূত্রে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার সব থেকে ভালো হতে যাচ্ছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন, ভ্রমণ জাতীয় কাজে, তাদের জন্য কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই সময়কালে শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতি হবে, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, এবং দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে নবম ঘর থেকে আমরা হায়ার এডুকেশন দেখি, উচ্চশিক্ষা দেখি। তো কন্যা রাশির যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করবে তাদের যাত্রা আবার সফল হবে। আবার একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই রোহিণী নক্ষত্র অবস্থান। এখানটাতে কি হচ্ছে, চন্দ্রমাটা যথেষ্ট এবার বল পাচ্ছে, মানসিক দিক থেকে যথেষ্ট ভালো জায়গায় থাকবে, ডিপ্রেশন চিন্তা মুক্ত হবে, মানসিক অশান্তি অনেক দূরে সরে যাবে, নেগেটিভ জিনিসগুলো যথেষ্ট দূরে সরে যাবে এই কন্যা রাশির ক্ষেত্রে। তার মধ্যে শনি বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় চলে এসে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। শনি তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এবার মার্গী অবস্থায় আছে, এবং ডিসেম্বরে 27-28 তারিখে আবার শনিও নক্ষত্র পরিবর্তন করবে, প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে। তো যথেষ্ট ভালো সময় এই কন্যা রাশির জন্য হতে যাচ্ছে। ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে এই সময় কন্যা রাশির, ধর্মের প্রতি বিশেষ রুচি রাখবে, কিসমত অর্থাৎ ভাগ্য যথেষ্ট সঙ্গ পাবে, কারণ রাশির উপর তো কেতু অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো এই অবস্থায় কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে, অর্থাৎ এই সময়কালে ভাগ্যের বিশেষ সাহায্য পাবে এই কন্যা রাশি। আর্থিক দিক থেকে বিশেষভাবে প্রভাবিত হবে, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের এ সময় একটা ভালো অপরচুনিটি অপেক্ষা করছে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। তার সাথে যারা বিদেশ যাত্রার প্রবল যোগ তৈরি হয়েছে, যেটা বিগত দিনে হচ্ছিল না, এই সময়কালে কিন্তু হবে, এবং বিদেশ সংক্রান্ত কাজ একটা খুব ভালো যোগ আছে এই সময়কালে। এবং শনি যখন আবার 27-28 ডিসেম্বর তারিখে নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন আবার যথেষ্ট ভালো হবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য একটা ভালো সময় হতে যাচ্ছে, একটা ভালো মোটা লাভের অঙ্ক দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রে যে কম্পিটিশন প্রতিনিয়ত লেগে থাকে, যে একে অপরকে এগোতে না দেওয়া, তো এইগুলো দিক থেকেও কিন্তু কন্যা রাশি যথেষ্ট ফেভারে থাকবে। এবার শনিদেবের নক্ষত্র পরিবর্তন আর দেবগুরু বৃহস্পতির এই অবস্থান, তারপর আবার শনিদেব মার্গী হয়ে গেছে, রাশি পরিবর্তন করবে। তো এই পরিবর্তনের আগে শনি কিন্তু অনেক উপলব্ধি দিয়ে যাবে এই কন্যা রাশিকে, অর্থাৎ কর্মক্ষেত্রে
ভরপুর, মানে খুব ভালো লাভের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে কোনো কর্মে। কন্যা রাশি যে কোনো কর্মেই কিন্তু একাধিক লাভের রাস্তা তৈরি হবে। তবে এই সময়কালে আবার কন্যা রাশিকে ধর্মের সাথে থাকতে হবে, ধর্মের প্রতি বিশেষ রুচি রাখতে হবে, ঈশ্বরের প্রতি একটা বিশেষ আস্থা নিয়ে আসতে হবে, আধ্যাত্মিক পথে চলতে হবে। তবেই কিন্তু ভাগ্যের রাস্তা যথেষ্ট খুলবে এবং আগামী দিনে যথেষ্ট ভালো জায়গায় চলে যাবে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, যারা জায়গা জমি সেল পারচেস করছেন, তাদের জন্য একটা ভালো সময় হতে যাচ্ছে এই সময়কাল। এবং ফ্যামিলিতেও একটা রোমান্টিক ভাব থাকবে। যারা নতুন দম্পতি, যাদের বাড়িঘরের স্বপ্ন পূরণ হয়নি, বহুদিন ধরে ভাবছেন বাড়িঘর করবেন, বহু রকম সমস্যায় পড়ে রয়েছে, সেই সমস্যাগুলো কেটে উঠবে, বাড়িঘরের স্বপ্ন পূরণ হবে। সেরকম মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে, মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং সন্তানের প্রতি পিতামাতাদের যে ভালোবাসা যেরকম থাকবে, সেরকম আবার সন্তানেরও পিতামাতার প্রতি প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা কোর্ট কেস মোকদ্দমায় বহুদিন ধরে ঝুলছেন, কোনো প্রশাসনিক দিক থেকে বহু ঝামেলায় ঝুলছেন, তো শনি তো মার্গী হয়ে গেছে। 28শে ডিসেম্বর শনি আবার নক্ষত্র পরিবর্তন করবে এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করবে। আর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আর রাশিতে অবস্থান করছে কেতু সূর্যের নক্ষত্রে। সূর্য হচ্ছে প্রশাসনের দিক, দ্বাদশ ঘরে অবস্থান করছে, যার জন্য এ সময়কালে আদালতের দিক থেকে বা প্রশাসনিক দিক থেকে যে ঝামেলা, এগুলোও কিন্তু যথেষ্ট সমাধান হবে। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নিজের ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে দেবগুরু বৃহস্পতির এ দৃষ্টি পড়ার দরুন। দেবগুরু বৃহস্পতির রাশির উপর দৃষ্টি পড়ছে আর রাশির উপর তো কেতু অবস্থান করছে, তাহলে রাশিটা বিশেষভাবে প্রভাবিত হবে। রাশিটা কি? আমাদের ব্যক্তিত্ব, আমাদের চরিত্র, আমরা সমাজে যে মিলামেশা করি, আমাদের সামাজিক স্ট্যাটাস, তো এগুলো কিন্তু বিশাল মানে একটা আকর্ষণের পাত্র হবে কন্যা রাশি। নিজের প্রতিভার জন্য পরিচিতি বাড়বে, অমুক কাজের জন্য অমুক ব্যক্তি বিখ্যাত, এই সমস্তগুলো কিন্তু এই সময় উঠে আসবে। তার সাথে যারা সমাজে শিক্ষাদান করছেন, যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় হতে যাচ্ছে। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, ইনকামও যথেষ্ট হবে। আবার যারা হস্তশিল্পী, তারাও নিজেদের কাজকর্মের জন্য বিশেষ মানে সাফল্য লাভ করবে। আবার যারা সেলসের কাজে রয়েছেন, যারা কথাবাচকের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে রয়েছেন, ওকালতির কাজে রয়েছেন, তারপরে অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করছেন, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, তাদের জন্যও আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল। এই সময়কালে পিতামাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাও কিন্তু দূর হবে। অর্থাৎ যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন। এবং বিগত দিনে যে কেতুর নক্ষত্র পরিবর্তন, এটা সবথেকে ভালো পরিবর্তন হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। কারণ কেতু রাশির উপর হস্তা নক্ষত্র অবস্থান করছিল, এই অবস্থানটা যতই হোক দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কেতুর উপর, কিন্তু সমস্যার তো ফেস হচ্ছিল এই কন্যা রাশি। অনেক রকম সমস্যা, গোপন সমস্যা থেকে আরম্ভ করে সব, মানে কাউকে এটিএমের পিনকোড বলে দেওয়া বা নিজের পাসওয়ার্ড খুলে যাওয়া, এই যে গোপন জিনিসগুলো, এগুলো উন্মুক্ত হয়ে গেছিলো। তো এইগুলোও কিন্তু এবার যথেষ্ট সমাধান হচ্ছে। আর একটা খুব ভালো জায়গায় যাচ্ছে এই সময়কালে কন্যা রাশি, কারণ দেবগুরুর দৃষ্টি, শুভ দৃষ্টি যখন রাশির উপর পড়ছে, একটা গজকেশরী যোগের প্রভাব। লাভের ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রদেব, তারই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান। অর্থাৎ একটা কিন্তু ভালো গজকেশরীর যোগের প্রভাব পাবে এই সময়কালে কন্যা রাশি। না হওয়া কাজ কিন্তু হবে ভাগ্যের জোরে। ভাগ্যের জোরে না হওয়া কাজ হবে, অনেক অসাধ্য কাজ সম্ভব হবে এবং যোগাযোগের জায়গাটা খুব মসৃণ হবে এবার। মানে যোগাযোগ এত সুন্দর হবে যে না হওয়া কাজ যোগাযোগের মাধ্যমে হবে। এবং কর্মক্ষেত্রে এমন কিছু কিছু অফার পেয়ে যাবে যেটা কিন্তু কল্পনার বাইরে হয়ে যাবে এই কন্যা রাশির। তবে সবার ক্ষেত্রেই যে এটা হবে সেটাও না। যাদের জন্মছকে দেখা হলো, গুরুদেবের সম্বন্ধে বলছি, দেবগুরু বৃহস্পতির সম্বন্ধে, এই দেবগুরু বৃহস্পতিই হয়তো খুব বাজে অবস্থায় পড়ে রয়েছে, তাদের জন্য একটা হচ্ছে, সেটাতে হচ্ছে উপাচার করতে হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি যাদের দুর্বল রয়েছে, তাদের দেবগুরু বৃহস্পতিকে বল দিতে হবে। যারা গুরু দীক্ষা নেননি, তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন। গুরুকে যথেষ্ট বল দিতে হবে এই সময়। একমাত্র গুরুই তো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। যারা গুরু দীক্ষা নেননি, অবশ্যই গুরু দীক্ষা নেবেন। যারা গুরু দীক্ষা নিয়েছেন, তারা গুরুর সান্নিধ্যে থাকবেন, মন্দিরে পূজারীদের দান দক্ষিণা দিবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয়, সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন জিনিস দিবেন। তাছাড়া এমন কোনো মন্দির খুঁজে নেবেন যে মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সেই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তাতেও দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বল লাভ করে। এছাড়া যারা দুস্থ
পয়সার অভাবে বইপত্র খাতাপত্র মানে শিক্ষার সামগ্রী কিনতে পারে না, তাদেরকে কিছু দিয়ে সাহায্য করবেন। এতে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বল লাভ করবে। দেবগুরু বৃহস্পতি কি কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি। তো সুখ জিনিসটা আর এই সপ্তম ঘর যেটা হচ্ছে রোজগারের আয় ইনকাম, ব্যবসা বাণিজ্যের ঘর, আমাদের দাম্পত্য জীবনের ঘর, তো এই দুটি জায়গা যদি শক্ত থাকে ভালো থাকে তাহলে তো এমনিই তো একটা মানে লাইফ জীবন ভালো মতন করেই কাটবে। অতএব দেবগুরু বৃহস্পতির জায়গাটা যথেষ্ট ভালো করতে হবে, এটা কিন্তু সবসময় মানে মনে রাখতে হবে। এবং 2025 সালে দেবগুরু বৃহস্পতি আবার অতিচারী হয়ে যাচ্ছে। অতিচারী গুরুর অবস্থান অতিচারী হওয়া কিন্তু ভালো না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যে দেবগুরু বৃহস্পতি যারা গুরুর দীক্ষা নেননি তাদেরকে গুরুর দীক্ষা নিতে হবে। আমি এমনি এমনি কথাগুলো বলি না, কারণ 2025-এ দেবগুরু বৃহস্পতি অতিচারী হচ্ছে। অতিচারী দেবগুরু যখন হয় তখন কিন্তু অনেক দিক থেকেই খারাপ জিনিস উঠে আসে। অতএব যারা এখনো পর্যন্ত দেবগুরু মানে গুরুর দীক্ষা নেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা গুরুর দীক্ষা নেন। একমাত্র গুরুই কিন্তু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি আজকের এই আলোচনা আপনাদের কাছে সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।